আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যন্ত্রণায় অবচেতন হয়ে গিয়েছিল হামজালা। যখন তার চৈতন্য ফিরল তখন দেখল ইনিফি তার ক্ষতস্থান দুই হাত দিয়ে চেপে ধরে কাঁদছে। হামজালা টের পাচ্ছে কামড়ে বিষাক্ত ব্যথা, চোখের কোণ পেয়ে উষ্ণ অশ্রু গড়িয়ে নামছে তার। তাহলে এটা সত্যি বাস্তব? সেই জঘন্য স্বপ্নের মতো এই জন্তুটা বাস্তবে তার সামনে এলো, তাকে কামড়ালো ঠিক সে স্বপ্নের মতোই। কিন্তু এটা কি করে হতে পারে? হামজালার ইচ্ছে হচ্ছে সবটাকে স্বপ্ন বললে মানতে, কিন্তু এবার আর এটা স্বপ্ন নয়, বাস্তব। ইনিফিরের দুই হাতে রক্তে ভিজে গেছে, রক্ত থামছে না, তবুও সে দুই হাত দিয়ে চেপে রেখে থামানোর চেষ্টা করছে। তার দুই গাল বেয়ে নেমে যাচ্ছে একের পর এক জলের ধারা। হামজালা চোখ খুলছে, দেখে সে এবার কান্নারত গলেই পড়ল। এটা কি হলো রাজকুমার? কিভাবে হলো? স্বপ্ন আর বাস্তব রূপ দেখিয়েছে। এটা অতটাও বিস্ময়কর নয় ইনিভির। কথা বলতে কষ্ট হচ্ছে হামজালা। স্বাভাবিকের তুলনায় কিছুটা ক্ষীণই শোনালো তার কণ্ঠ। এখানে আলোর অবস্থা পূর্বে নাই দেখে বুঝতে পারলো খুব বেশি সময় চৈতন্যহীন ছিল না সে। ইনিভির হামজালার ক্ষত থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আমি নিবাস তত্ত্বাবধায়ককে খবর দিচ্ছি, আর একটু সময় সহ্য করুন আপনি। ইনভি দৌড়ে গেল নিবাসের দিকে। কিছুক্ষণ পর নিবাস তত্ত্বাবধায়ক ও সেই সাথে দুজন ভিত্তা নিয়ে আহাপরে এসে পড়ল ইনভির। নিবাস তত্ত্বাবধায়ক হামজালাকে দেখে আঁতকে উঠল, বলল, এটা আমি কি দেখছি রাজকুমার? আপনি সত্যিই জন্তুর আক্রমণের শিকার হয়েছেন? এমন দৃশ্য দেখতে হবে এ আমি কোশ্চিনকালেও ভাবিনি। নিবাস তত্ত্বাবধায়ক ও ইনিফির দুজন মিলে ধরাধরি করে হামজালাকে ওঠালো, নিয়ে গেল নিবাসের অভ্যন্তরে। চিকিৎসার কিছু সরঞ্জাম নিবাসে থাকার কারণে ইনিফির নিবাসে থেকেই চিকিৎসা করতে পারলো। এর মধ্যে সন্ধ্যা নেমে এসেছে, কেউ বুঝতে পারছে না কিসে কামড়ালো হামজালাকে। এখানে এমন কোনো জন্তু থাকতে পারে না। হামজালার কামড়টা দেখে বোঝা যাচ্ছে এটা প্রকাণ্ড হিংস্র কোনো জন্তুর কামড়, কিন্তু এখানে এমন জন্তুর উপস্থিতি একেবারেই অসম্ভব। ইনিফির ও নিবাস তত্ত্বাবধায়ক হামজালাকে জন্তুটার কথা জিজ্ঞেস করলে হামজালা কিছুই বলল না। তাই তাদের কাছে এখনো অজানা জন্তুটার নাম। হামজালা যখন বলতে চাইছে না তখন ইনিফির আর জোর করলো না। এটা রোগী শরীরের জন্য ঝুঁকিপূর্ণ, তাই একটা প্রয়োজনীয় ওষুধ যেটা হামজালাকে খাওয়ানো প্রয়োজন সেটা এই মুহূর্তে নিবাসে নেই, চিকিৎসালয় থেকে আনতে হবে। ইনিফির নিবাস তত্ত্বাবধায়ক ও ভিত্তাদের হামজালার দেখভাল করতে বলে সে হামজালার একটা ঘোড়া নিয়ে পেরিয়ে পড়ল। অন্ধকার এতক্ষণে চেয়ে ফেলেছে শাহিরকে। সে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এগোচ্ছে চিকিৎসালয়ের দিকে। চিকিৎসালয় থেকে ওষুধ নিয়ে ফিরতে একটু রাত হয়ে গেল। নিস্তব্ধ পথে ঘোড়ার পদধ্বনি জোরালো শব্দ তুলছে, বাতাস ঠান্ডা। হঠাৎ রাস্তার পার্শ্ববর্তী গাছপালার আড়াল থেকে ছুটে এলো একটা ক্ষিপ্ত গতির তীর, এসে পিতল ঘোড়ার গলায়। ঘোড়াটা আর এগিয়ে যেতে পারল না, আহত হয়ে তাল হারালো। ঘোড়া থেকে পড়ে গেল ইনিফির। এরপর ঘোড়াটা পড়ে গেল রাস্তায়। হঠাৎ এমন বিপদের জন্য প্রস্তুত ছিল না ইনিফি। সে ঘোড়াটার কাছে এসে তীরটাকে ভালো করে দেখলো, তাকাতে লাগলো এদিক ওদিক। কে ছুটছে তীর? রাগে ভিতরের হিংস্র সত্তাটা জেগে উঠতে চাইছে ইনিফিরের, কিন্তু সে নিজেকে সামলে রাখলো। চিৎকার করে বলল, সাহস থাকলে সামনে এসো। কথাটা বলে সচকিত হয়ে উঠল সে। টের পাচ্ছে তার পিছনে কেউ একজন এগিয়ে আসছে। খুব বেশি দূরে নয় তার পদক্ষেপ, বরং সনিকটে। আর মাত্র এক ধাপ, এরপরই লোকটার হাতের তরবারি তার দেহ থেকে মাথাচ্যুত করে দেবে। লোকটা সে এক ধাপে সীমাটা অতিক্রম করে ফেল, কিন্তু তার তরবারি ইনিফিরের মস্তক ছুঁতে পারল না। ইনিফির পেছন ঘুরে রুখে দিল লোকটার হাত। অধক্ষণে বাঁকা হাসি এঁটে পড়ল। ভুল পদক্ষেপ ছিল আমার বন্ধু, বলে লোকটার হাত থেকে তরবারিটা কেড়ে নিল। লোকটা নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করা সত্ত্বেও রুখতে পারল না ইনিফিকে। লোকটার মুখ থেকে কাপড়ে ঢাকা, কিন্তু ইনিফি জানে এর আড়ালে মুখ রয়েছে। তার ভীষণ ঘৃণা হলো। সে কখনো লোকটাকে শত্রু জ্ঞান করেনি, অথচ লোকটা তাকে শত্রু ভাবলো। সে পছন্দ করত লোকটাকে। শাহিরে একমাত্র তাকেই পছন্দ হয়েছিল তার। যদি হামজালাকে বিয়ে না করতে হতো তবে সে এই লোককেই বিয়ে করত। অথচ কি করলো লোকটা? ইনিফির পড়ল, এত সুন্দর মুখ ঢেকে রাখা কি উচিত? বলে সে লোকটার মুখের মুখোশের দিকে হাত বাড়িয়ে লোকটা দূরে সরে গেল। আশপাশ থেকে পেরিয়ে এলো আরো তিনজন ব্যক্তি। সম্মুখের কালো মুখোশ পরা লোকটা ভীষণ কর্কশ গলায় বলল, মরতে তুমিই চেয়েছিলে, আমি কেবল তোমাকে সেই সুন্দর মৃত্যুই দান করব। তাই আমারও ভালো লাগতো এমন দান পেলে, কিন্তু আফসোস আমি ইনভির। আমি কেবল দান করি, কারো দান নেই না। এবার নেবে? লোকটা তার এক সহচরের দিকে তাকালো। তার দিকে নিজের তরবারি ছুড়ে দিল সেই সহচর। সেই তরবারিটা ইনিফিরের উপর প্রয়োগ করতে নিলেই ইনিফির দুই হাতে তার পোশাক আঁকড়ে ধরে তাকে প্রায় ছুঁড়ে ফেলল।
রাস্তা থেকে গড়িয়ে সবুজ ঘাসের জমিনে পড়ল লোকটা। সবাই চমকে উঠল। এমন করে একটা মেয়ে একটা পুরুষকে ফেলে দেবে এভাবে, তা হয়তো তাদের ধারণার বাইরে ছিল। ইনিফি তরবারি ছুড়ে দেওয়া লোকটা দিকে তাকালো, তার চোখে হিংস্র রূপ। বলল, এবার তোমার পালা। বলে লোকটা দিকে ছুটে এলো সে। ভীষণ দ্রুত গতি তার। সে এসে লোকটাকে ধাক্কা মারল। অনেকটা দূরে গিয়ে পড়ে গেল লোকটা। পড়ে যাওয়া দুজনের শরীরে ভীষণ ব্যথা পেল। দু একটা হাড় ভাঙলেও ভাঙতে পারে তাদের। হঠাৎ দূরে একটুখানি আলো শিখা দেখা গেল। হয়তো কোনো লোক আসছে এদিকে। দলের একজন সবাইকে সাবধান করলো। তবে দল প্রধান লোকটা সহজে হাল ছাড়ল না। ধনুক দিয়ে দূর থেকে কয়েকটা তীর ছুঁল সে। ভাগ্যক্রমে সব তীরই এড়াতে সক্ষম হলো ইনিফি, শুধু একটা ছাড়া। তীরটা তার হাতে এসে বিঁধেছে, কিন্তু খুব বেশি কাবু করতে পারল না তাকে। ইনিফিরের দিকে আর এগিয়ে যাওয়া সময় নেই তাদের, না হলে ইনিফিরের গলাটা অবশ্যই কেটে তারপর যেত দল প্রধান লোকটা। তারা পালাতে নিলেই ইনিফির বলল, তোমার শরীরের ঘ্রাণ এত সুন্দর, আগে টের পাইনি গোয়েন্দা আলতান। তুমি সম্বোধন করলাম বলে কি রাগ করলে? দলপ্রধান লোকটা থেমে গেল তার সহচররাও ফিরে তাকালো তার ইনিফির দিকে। তাদের চোখে ভয়। ইনিফির হতাশ হয়ে পড়ল, গোয়েন্দা আলতান আমি একটুও বুঝলো না। সে আমার বন্ধু সৌরভ মনোভাবকে শত্রু জ্ঞান করলো। তবে ভুল যখন করেছো তুমি, ভুলের শাস্তিও তো পেতে হবে। অপেক্ষা করো, আমি তোমায় সুন্দর মৃত্যু দান করব, যেটা তুমি আমায় পারোনি দান করতে। লোকগুলো আর দাঁড়িয়ে থাকলো না, দ্রুত উধাও হলো অন্ধকারে। দূর থেকে আসে আলোটা ক্যারিজের আলো। অনেকটা কাছাকাছি চলে এসেছে সেটা। ক্যারিজটা থামালো ইনিফিরকে দেখে। ক্যারিজের ভিতর সাবেক রাজা মুস্তাসিম ও রাজকন্যা ইমিনা হামজালার নিবাসে এক ভিত্তা প্রাসাদে খবর দিয়েছিল হামজালার আহত হওয়ার ব্যাপারে। খবর পেয়ে তার ছুটে এসেছে। তার এ সময় ইনিফিরকে আহত ও ঘোড়াটাকে পড়ে থাকতে দেখে অবাক হলো। মুস্তাসিম বলেন, তুমি এ সময়ে এখানে এরকম অবস্থায় কেন ইনিভির? আপনি এটা করতে পারেন না দ্বিতীয় রাজকুমার। এটা গোয়েন্দা আলতানের নিবাসে। এখানে আপনি এভাবে তল্লাশি চালাতে পারেন না। দয়া করে ফিরে যান। আলতানের নিবাসে ভিত্তাটি পড়ল। সে দরজা রোধ করে দাঁড়িয়েছে এবং ওমর ও তার দলকে ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। ওমরের এই মুহূর্তে ভ্রাতার এমন আচরণ সহ্য হচ্ছে না। কোনো ভৃত্যাই সাহস রাখে না কোনো রাজকুমারকে বাধা দেওয়ার। সে হুমকি দিয়ে বলল, তুমি সরবে নাকি আমি আমার তরবারি ব্যবহার করব? ওমরের এই কথার পর বৃদ্ধটির সাহস হলো না আর দরজা রোধ করে দাঁড়িয়ে থাকার। সে পাশে সরে গেল। ওমর ভিতরে ঢুকলো। তার সাথে রয়েছে আতাহার ও আরও 3 জন ব্যক্তি। তার পুরো নিবাসের সবগুলো কক্ষ তন্ন তন্ন করে খুঁজলো। একটা জিনিসও বাদ দিল না। যদি কোনো জিনিস রেখে সন্দেহ থেকে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে। বৃত্তটি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল বারবার, যার জন্য তাদের সন্দেহ আরও ভালো। কিন্তু পুরো নিবাসে কোথাও এমন কিছু পেল না যা দেখে তারা নিশ্চিত হতে পারে সেদিন নামিরের উপর হামলা করা দলটার প্রধান আলতান কিংবা পদ্ম সরোবরের খুনি আলতান। তবে আলতানের শয়নকক্ষে একটা ফরমেশের নিচে একটা গোপন দরজা দেখা গেল মেঝের পথে। এই গোপন দরজার কথা জানা ছিল না তাদের কারণ। দরজার তালা মারা। ওমরের সন্দেহ তুকর হলো। আধারের দিকে তাকালো সে। আধার বৃত্তার দিকে তাকিয়ে জানতে চাইল, এটার চাবি কোথায়? আমি জানি না। বিশ্বাস করুন আমায়। মিথ্যা বলে চালাকি করার চেষ্টা করো না। সত্যি বলছি, এটার চাবি কোথায় জানি না আমি। আধার সময় নষ্ট করো না, দরজা ভাঙার ব্যবস্থা করো। ওমরের কথা মতো দরজাটাই ভাঙা হলো। নিচটা অন্ধকার। বিদ্যার কাছে আলো চাইলে তার। বিদ্যা অনিচ্ছা সত্ত্বেও 2টো লণ্ঠন দিল তাদের। ভাঙা দরজা দিয়ে নিচে আলো ফেলতে একটা সিঁড়ি দেখা গেল। সিঁড়ি ধরে একে একে নিচে নেমে এলো তারা। একটা পাতাল ঘর, অথচ তারা কেউ জানতই না আলতানের এখানে পাতাল ঘর রয়েছে। পাতাল ঘরটা অনেক বড়। তারা সবাই অবাক হয়ে গেল। প্রথমেই দেখতে পেল দড়িতে কিছু ওড়না ঝুলছে। মেয়েদের ওড়না কেন এখানে? মেঝে জুড়ে ছড়িয়ে আছে অনেকগুলো কাগজের টুকরো। সেই কাগজগুলোই কিছু একটা লেখা কিংবা আঁকা অক্ষর বলেই মনে হচ্ছে। হয়তো তাতে অজানা কোনো ভাষা। এটা কি লেখা কাগজের টুকরোগুলোই কেন এভাবে মেঝে জুড়ে ছড়ানো? ওমর ও আতাহার লেখাগুলো দেখছিল। হঠাৎ কিছুটা দূরে থাকা অন্য সঙ্গীরা আতকে উঠে ডাকলো তাদের। ওমর ও আতাহার ছুটে গেল সেদিকে। গিয়ে দেখতে পেল একটা মেয়ে, হাত পা মুখ বাঁধা মেয়েটার। তাদের দিকে সাহায্যের চোখ মেলে তাকিয়ে আছে। কি অসহায় দৃশ্য! হৃদয়ে ভীষণ এক যন্ত্রণা পাক খেয়ে উঠল ওমরের। সে বিশ্বাসই করতে পারছে না আলতান। ওমর বলল, মেয়েটার বাঁধন খুলে দাও। একজন মেয়েটার বাঁধন খুলতে শুরু করলো। ওমর এগুলো পাতাল ঘরের অন্যদিকে। এই জায়গাটায় কালো রঙের পর্দা টানানো। কি আছে পর্দার ওপাশে? ওমর পর্দাটা সরিয়ে ফেলো। লণ্ঠনের আলোয় সে দেখতে পেল একটা দড়িতে ঝুলছে কতগুলো হৃৎপিণ্ড। তার চোখ বড় হয়ে গেল। হৃৎপিণ্ডগুলো তাজা নয়,
বেশিরভাগই শুকিয়ে চুপসে গিয়েছে। সব হৃৎপিণ্ডগুলোর একই রকম অবস্থা নয়, হয়তো সময়ের ব্যবধানে একটা অন্যটা থেকে ভিন্ন। এগুলো হৃৎপিণ্ড কিনা তা প্রথম দেখাতেই সংশয় হওয়া স্বাভাবিক, তবে অমর বেশ বুঝতে পারল এগুলো হৃৎপিণ্ডই, মানুষের হৃৎপিণ্ড। সেই মানুষগুলোর হৃৎপিণ্ড যাদের লাশ কিনা পদ্ম সরোবরে ভেসে উঠেছিল। অমর অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারণ করলো, আলতান। বিদ্যাটি দাঁড়িয়ে আছে প্রধান প্রবেশদ্বারের সামনে, আলতানের ফিরে আসার অপেক্ষা করছে। সে কি এখন ফিরবে নাকি ফিরবে না? ভিত্তার মুখে চিন্তার গাঢ় গুঞ্জন। একটু পরপর নিবাসের অভ্যন্তরে তাকাচ্ছে। দ্বিতীয় রাজকুমার হয়তো এতক্ষণে সব দেখে ফেলেছে, এবার আর রক্ষে নেই। কিছু দূর চোখ পড়ল ভিত্তা, এবার দেখতে পেল কেউ একজন নিবাসের দিকে আসছে। ওটা আলতানি। আলতান নিবাসের কাছাকাছি চলে এলেই ভিত্তা ছুটে এলো তার কাছে। ভিত্তা সব বলল আলতানকে। ওমর লোকজন নিয়ে তার নিবাস তল্লাশি করেছে, এমনকি পাতাল ঘর অবধি পৌঁছে গেছে। এটা শোনার পর আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না আলতান। দৌড়ে গেল নিবাসের দিকে, নিজের শয়নকক্ষে ঢুকে সিঁড়ি বেয়ে নেমে গেল সোজা পাতাল ঘরে। 5টা মানুষকে এখানে দেখে তার মাথার ভিতরটা লন্ডভন্ড হয়ে গেল। তার এই ঘরে সে কখনো তার ভিত্তার ছায়া পর্যন্ত পড়তে দেয়নি, অথচ আজ কিনা বাইরের 5টা মানুষের পদচারণা পড়েছে তার এখানে। সে অনিয়ন্ত্রিত রাগে বলে উঠল, তোমরা এখানে কি করছো? এটা আমার জায়গা, এই জায়গাটা শুধু আমার। কোন অধিকারে প্রবেশ করেছো এখানে? বের হয়ে যাও, বেরো এক্ষুনি। বলতে বলতে আলতান একজনকে ধাক্কা মারল। ধাক্কা খাওয়া মানুষটা অনেকটাই দূরে ছিটকে গেল তার থেকে। সবাই সবিস্ময়ে দেখছে আলতানকে, বিশ্বাস করতে পারছে না তাদের পরিচিত আলতান এটা। আর তারা সেই আলতানের পাতাল ঘরে দাঁড়িয়ে আছে। আলতান দিগ্ভ্রান্তভাবে এগুলো কালো পদ্মার আড়ালে থাকা হৃৎপিণ্ডগুলোর দিকে একবার হৃৎপিণ্ডগুলোকে দেখে নিয়ে বলল, এগুলো আমার। কেউ এগুলোকে দেখলেও আমি তার চোখ উপড়ে নেব। কোন সাহস এখানে এসেছো? যাও, যাও এক্ষুনি। আলতান খুব জোরে চিৎকার করলো, ওকে পাগলের মতো লাগছে। ওমর আলতানের দিকে এগিয়ে গেল, তার হৃদয়ে যাতনা হচ্ছে। যত এগুচ্ছে আলতানের দিকে যাতনা ততই প্রখর হচ্ছে। আলতানের মুখোমুখি এসে দাঁড়িয়ে গেল সে, কণ্ঠে কষ্ট নিয়ে বলল, কেন বললে আলতান? আলতান উত্তর দিল না। হঠাৎ পাথরের মতো নিশ্চল হয়ে গেছে সে, থেমে গেছে তার ছটফটানি। ওমরের চোখে ঘৃণার ভিড়, ঘৃণায় দগ্ধ গলায় বলল, বলেছিলাম পদ্ম সরোবরের খনিটা নিজের হাতে শিরোচ্ছেদ করব, কিন্তু এখন কি করে করব সেটা? সে যে আমার ভাই, আমারই বন্ধু। আলতান মাথা নত করে ফেল, ক্ষীণ স্বরে বলল, দুঃখিত। শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই ওমর ভীষণ জোরে এক চড় মারল আলতানের গালে। এরপর অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ওকে বন্দি করো আধার। অপরাধী যতই আপন মানুষ হোক না কেন, তার প্রতি দুর্বলতা মানায় না। আতাহার ও এখানে উপস্থিত বাকিদেরও কষ্ট হচ্ছে। তার সবাই যে বন্ধু ছিল, এটা মেনে নাও তাদের জন্য কঠিন, কিন্তু এই সত্য ও পরিস্থিতিকে উপেক্ষা করার কোনো উপায় নেই। তারা আলতানকে বন্দি করলো ভিত্তাকেও। বৃদ্ধটি আলতানের উদ্দেশ্যে রাগ ও কষ্ট নিয়ে বলল, আপনার জন্য আমার স্বামীও মারা গেল। আপনি আমাকে কেবল তার মাথাটা দেখাতে পেরেছিলেন, আমি পরিপূর্ণ তাকে দেখতেও পেলাম না। তার মৃত্যুর পর আজ আমিও মরতে চলেছি কেবল আপনারই জন্য। আপনি আমাদের জন্য অভিশাপ, চরম অভিশাপ। আপনার অন্যায়কে সমর্থন করার শাস্তি আমরা এইভাবে পেলাম। চুপ করো, তোমরা লোভী ছিলে, তাই তোমরা শাস্তি পাবে। আলতান ও ভিত্তাকে প্রাসাদে নিয়ে আসা হলো। তাদের নিয়ে আসার খবর সমগ্র প্রাসাদ জুড়ে ছাড়াতে খুব বেশি সময় নিল না। শুরু হলো কানাঘুষো। তারা রাজসভা পর্যন্ত খবরটা পৌঁছাতে একটু দেরি করলো। রাজসভায় তখন পদ্ম সরোবরের খুনগুলো নিয়ে আলোচনা বসেছে। মহল পরিচালক এসে বললেন, মাফ করবেন মহারাজ, এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে হাজির হওয়ার জন্য। তবে যেটা ঘটেছে সেটা জানানো জরুরি। দ্বিতীয় রাজকুমার। বলতে গিয়ে সেনাপতি ওসামার দিকে চোখ পড়তে থেমে গেলেন মহল পরিচালক। রাজা ইউজাল বললেন, কি করেছে দ্বিতীয় রাজকুমার? সে গোয়েন্দা আলতানকে বন্দি করেছে। গোয়েন্দা আলতান এখন বন্দিশালায়। উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেনাপতি ওসামা বললেন, কি বললে তুমি? জি, ঠিক বলেছি। গোয়েন্দা আলতান নাকি পদ্ম সরোবরের খনি, ওনার বিরুদ্ধে নাকি প্রমাণ পাওয়া গেছে। না, এসব মিথ্যা মহারাজ। আলতান এই কাজ কখনোই করতে পারে না। আপনি তো চেনেন ওকে। দ্বিতীয় রাজকুমারের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। রাজা ইজলাল মহল পরিচালকের কাছে জিজ্ঞেস করলেন, রাজকুমার ওমর এখন কোথায়?
ওমর বন্দিশালা থেকে বের হয়েছে। রাজা ইজলাল ও ওসামা বন্দিশালার দিকে যাচ্ছিল। ওমরকে দেখে থামলেন রাজা ইজলাল। সেনাপতি ওসামা আলতানকে নিয়ে চিন্তিত, তাই ওমরের সাথে কথা বলার চেয়েও আলতানকে দেখার তার জন্য বেশি জরুরি। তিনি বন্দিশালায় ঢুকে পড়লেন। রাজা ইজলাল ওমরের উপর অসন্তুষ্ট। ওমর কিভাবে পারল আলতানকে বন্দি করতে? তিনি অসন্তোষ গলায় পড়লেন, এটা তুমি কি করছো ওমর? ওমর মানসিকভাবে বিধ্বস্ত, যদিও এখনও মানতে কষ্ট হচ্ছে পুরো ব্যাপারটা, কিন্তু সে তাই করেছে যা তার করা উচিত ছিল। সে বলল, সব সত্য দেখার পর অন্ধ হওয়ার ভান করা যায় না মহারাজ। এ কথার মানে কি ওমর? কি বলতে চাইছো? আলতান পদ্ম সরোবরের খুনি, এটা কিভাবে ভাবছো তুমি, যাকে ছোটবেলা থেকে চিনি, জানি। ভাই বন্ধু বলেই পারিনি নিজ হাতে ওর শিরচ্ছেদ করতে, নয়তো আমার শরীর ওর রক্তে ভেজা থাকতো এখন। ওমরের চোখে পানি এসে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না রাজার সামনে। এখন তো সময় দরকার। সে রাজা ইজলালের পাশ কাটিয়ে এগিয়ে গেল, কিন্তু রাজা এত সহজে ছাড় দিলেন না। ওমরের সামনে সে পথ রোধ করে বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে? যতটুকু প্রমাণ আলতানকে অপরাধী বলে সাব্যস্ত করতে পারে ততটুকু অবশ্যই আছে। আপনার জানা উচিত ওমর অকারণে কিছু করার মানুষ নয়। ওমর এবার রাজা ইজলালকে এড়িয়ে চলে গেল একেবারে। রাজা ইজলালও আটকালেন না। স্তব্ধ হয়ে গেছেন তিনি, কারণ তিনি বুঝতে পারছেন ওমর যখন বলেছে তার মানে আলতানই খুনি। তিনি বিশ্বাস করতে পারছেন না আলতান এটা করবে, যে কিনা শাহিরের শ্রেষ্ঠ গোয়েন্দা। এসব কি হচ্ছে তার রাজ্যে? সেনাপতি ওসামা ছেলের সামনে দাঁড়িয়ে আছেন, তাদের দুজনের মাঝে লোহার গারদ। সেনাপতি ওসামা খুব কষ্ট পাচ্ছেন ছেলেকে এখানে দেখে। সন্তানদের ভিতর আলতানি তার সবচেয়ে প্রিয়, আর আলতানি অন্য সন্তানদের চেয়ে বেশি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই ছেলেকে এখানে দেখা তার জন্য বড় কঠিন। তিনি বললেন, এটা আমি কি শুনলাম আলতান? তুমি তুমি সত্যিই খুনগুলো করেছো? আলতান প্রতি উত্তরহীন। ওসামা এমন পরিস্থিতিতে আলতানের মৌনতা সহ্য করতে পারছেন না। ধমিকেও উঠলেন তিনি। কি ব্যাপার, জবাব দিচ্ছ না কেন? তুমি করেছো? হ্যাঁ আব্বুজান, আমি করেছি। ওসামার হৃৎপিণ্ড ছেদন হলো যেন। দুই কানকে বিশ্বাস করতে পারছেন না তিনি। অবিশ্বাস্য চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। কি বলছো তুমি? আলতান এবার মাথা তুলে তাকালো। আগের মতো ভীত ক্ষীণ স্বরে নয়, স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ আমি করেছি। আমি চেয়েছিলাম সাধারণ মানুষের থেকে আলাদা হতে, চেয়েছিলাম অলৌকিক শক্তির অধিকারী হতে। যদি আমার সবগুলো হৃৎপিণ্ড উৎসর্গ করা হয়ে যেত তবে আমি অনেক শক্তি পেতাম, যা কিছু সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। আমি তার সব কিছুই করতে পারতাম। আমি চেয়েছিলাম সব মানুষজন আমার পায়ের কাছে এসে পড়ে থাকুক, এমনকি স্বয়ং রাজাও। আমি চেয়েছিলাম সমগ্র সাহায় জুড়ে নিজের রাজত্ব চালাতে। চেয়েছিলাম সকল মানুষ আমার কথায় উদ্বোস করুক। আমি যা বলবো সবাই অন্ধের মতো তাই করবে। আমি চেয়েছিলাম সাহায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হতে। ছেলের মুখ থেকে এমন সব কথা শুনে হতবিহ্বল হয়ে গেলেন ওসামা। কিয়ৎক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। যখন তার বিহ্বলতা কাটলো তখন বলেন, চুপ করো। কি কি বলছো ধারণা আছে? তোমার এসব ইচ্ছার জন্য তুমি মানুষের হৃৎপিণ্ড উৎসর্গ করেছিলে? কোত্থেকে শিখেছো এসব? কে বলেছে এসব করতে? তোমাকে শাহিরের রাজা বানানোর প্রতিজ্ঞা তো আমি করেছিলাম, তাহলে তুমি কেন মাঝখান থেকে এসব করলে? চাপা স্বরে কথা বলছেন ওসামা। এসব কথা তার স্বরে বলাও নয়। আলতান বলল, আমি তো রাজা হতে চাইনি আব্বুজান, রাজার উপরে থাকতে চেয়েছি রাজাও আমার কথা শুনে চলবে। চুপ করো। এসব কথা জানাজানি হলে কেউ তোমার মৃত্যু রুখতে পারবে না। একদমই স্বীকার করবে না তুমি এসব করেছো, বাকিটা আমি দেখব। সেনাপতি ওসামা বের হয়ে গেলেন বন্দিশালা থেকে। আলতান বিড়বিড় করে বলল, আমাকে বাঁচানোর আর কোনো উপায় হয়তো নেই আব্বুজান। ওই একটা মেয়ের জন্য সব কিছু শেষ। হামজালার নিবাসে এসেছে ওমর। প্রাসাদে থাকাকালীন শুনেছে হামজালা আহত হয়েছে। এখানে এসে আরও বিস্তারিত জানতে পারল কি হয়েছে। কোনো হিংস্র জন্তু কামড়িয়েছে হামজালাকে, কিন্তু কি জন্তু কামড়িয়েছে সেটা নাকি বলছে না হামজালা। এখনও ঘুমাচ্ছে। ইনিফি ডেকে তুলতে চেয়েছিল ওমর আসাতে, কিন্তু ওমর বাধা দিল। একের পর এক বিপত্তি ঘটে চলেছে। কি হচ্ছে বুঝতে পারছে না ওমর। যে ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না, হামজালাই যে তার সবচেয়ে বেশি আপনজন। হামজালার কোনো রকম ক্ষতি সে মানতে পারে না। যখন শুনেছিল হামজালা আহত হয়েছিল, ভেবেছিল কোনো মানুষের কাজে ওটা, কিন্তু একটা জন্তুর কাজ শুনেই অবাকই হয়েছে। এখানে এমন জন্তু দেখা মেলা ভার। ওমর নিজের লোক নিয়ে এখানকার জায়গাগুলো পরিদর্শন করবে বলে মন স্থির করলো। হামজালার পাশে অনেকক্ষণ বসে রইল সে।
শেষমেশ ওর মাথায় স্নেহের পরশ রেখে উঠে দাঁড়ালো। এ সময় চোখ পড়ল ইনিভিরের উপর। ইনিভির বিছানার পাশে চেয়ারে বসে আছে। ওমর আবারও হামজালার উপর দৃষ্টি বুলালো। হঠাৎ কেন যেন তার মনে হলো হামজালা কি এই চিকিৎসককে বিয়ে করে ভুল করেছে। সাধারণ চিন্তন থেকে বলা যায় চিকিৎসক ইনিভির জানতো আলতান কাজগুলো করেছে, কিন্তু যেন চুপ ছিল। এটা কোনো ভালো ব্যাপার নয়। তার কেউ যখন জানতো না তখন এই মেয়েটা কিভাবে জানলো? এগুলো চিন্তার বিষয়। মুবতাসিম হঠাৎ বললেন, চিকিৎসালয় থেকে ওষুধ নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা ইনিভিরের উপর হামলা করেছিল। ইনিভির আহত হয়েছে, হামজালার সাদা ঘোড়াটাও আহত হয়েছে। আমি চাই তুমি সেই দুর্বৃত্তদের খুঁজে বের করো ওমর। দাদাজান, আহত ঘোড়াটা আমাকে একবার দেখাবেন? নিশ্চয়ই, কেন নয়, আমার সাথে আসুন। ইনিভির ওমরকে অশ্বশালায় নিয়ে এলো। ঘোড়াটার গলা বেঁধে রাখা হয়েছে। ইনিভির বলল, প্রথমে মনে হয়েছিল মরে যাবে হয়তো, তীর বেঁধেছিল গলায়, কিন্তু বেঁচে আছে এখনো। কজন লোক হামলা করেছিল? 4 জন। মুক্তি পেলেন কি করে তাদের থেকে? দাদাজানদের কারিজটা চলে এলো যে, তাই। ও। তার অশ্বশালা থেকে বের হয়ে এলো। ওমর ইনিভিরের উদ্দেশ্যে বলল, আলতান বন্দী হয়েছে, ও পদ্ম সরোবরের খুনি প্রমাণ হয়েছে সেটা। এখন ভাবছি আপনি যে আগে থেকেই সব জানতেন সেটা কিভাবে প্রমাণ করব। ইনিভিরের পা থেমে গেল। আলতান বন্দী হয়েছে। ঘটনাটা আগে ঘটলে হয়তো ইনিভিরের খারাপ লাগতো, কিন্তু আলতান তার উপর হামলা করার পর এখন তার ভালোই লাগছে আলতান বন্দী হওয়াতে। আবার একটু আফসোসও হচ্ছে, কারণ চেয়েছিল সে মারবে আলতানকে, কিন্তু আলতান তো বন্দী হয়ে গেছে। এবার কি তা করা সম্ভব? দ্বিতীয় রাজকুমারও তার পিছনে পড়েছে। কি বিরক্তিকর। ইনিভির বলল, আপনাকে কে বলেছে আমি আগে থেকে সব জানতাম? আপনি প্রমাণ দিচ্ছেন সে ব্যাপারে, নয়তো আলতান খুনি এটা শুনে আপনার চমকানোর কথা ছিল, কিন্তু আপনি একটুখানিও অবাক হননি? আপনি ধূর্ত দ্বিতীয় রাজকুমার। এত ধূর্ত হয়েও চিকিৎসক ইনভিরকে বিয়ে করায় অমত পোষণ করেছিলেন, ভাবতেই অবাক হচ্ছি। কখনো কখনো অবাক হওয়া ভালো, কিন্তু কখনো কখনো অতিরিক্ত কৌতূহল হওয়া বিপজ্জনক। আমি আগে থেকেই সব জানতাম কিনা এই বিষয়ে কৌতূহল দেখানো বন্ধ করুন। হুমকি দিচ্ছেন নাকি? জানি না, তবে আমি আমার পিছনে কারোর লাগা ভীষণ অপছন্দ করি। এতটাই অপছন্দ করি যে চাইলেই আপনার প্রিয় কিছু ছিনিয়ে নিতে পারি। ওমর অবাক হচ্ছে। এই মেয়েটা এভাবে কথা বলছে কেন? রাগ হচ্ছে তার। সে কঠোর কণ্ঠে বলল, রাজকুমার ওমরের প্রিয় কিছু ছিনিয়ে নেবে এমন স্পর্ধা কারণেই আমি আমার প্রিয় সব কিছুকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, তাই অতিরিক্ত স্পর্ধা দেখাবেন না। রাজকুমার রাগ করছেন? আমি শুধু মজা করছিলাম আপনার সঙ্গে, এটা অন্যভাবে নেবে না। রাজকুমারকে হুমকি দেওয়ার স্পর্ধা আমার নেই, কারোর নেই। যদিও ইনিভির হেসে সবটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওমর কেন যেন স্বাভাবিকভাবে নিতে পারল না। সে কথা বাড়ল না, আর মেয়েটার সাথে কথা বাড়তে ভালো লাগছে না। নিবাসের ভিতর চলে গেল সে। কুয়াশা কেটে ভোরের আলো ফোটার আগেই আলী এসে হাজির হলো নিবাসে। মন্ত্রী সুলাইমানের সামনে নতমুখে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ভেবেছিল বাবা অনেক রাগারাগি করবেন, কিন্তু এতক্ষণ নতমুখে দাঁড়িয়ে থাকার পরও তিনি কিছু বললেন না। তাই আলী এবার মস্তক সোজা করলো। আব্বুজান, আপনি? আলী কিছু বলতে গিয়েও পারল না। এর আগেই মন্ত্রী সুলাইমানের শক্ত হাতের থাপ্পড় গালে এসে জবান বন্ধ করে দিল। আলী অভিমানিয়ে তাকালো বাবার দিকে। তার অভিমানী দৃষ্টি গ্রাহ্য পেল না। মন্ত্রী সুলাইমান রাগান্বিত কণ্ঠে বললেন, আর কত ছেলে মানুষই করবে আলী? বড় হওনি? কি করা উচিত কি করা উচিত না বুঝো না তুমি? আমি তোমার বিয়ের কথা বললাম আর তুমি পালিয়ে গেলে। পুরো একটা দিন উদাও হয়েছিলে। পরিবার চিন্তা করবে এটা ভাবলে না একবার? বিয়ে করতে চাও না তো বেশ, বিয়ে হবে না, কারণ নামিরা অবশ্যই তোমার চেয়ে ভালো কাউকে আশা করে। তুমি ওর অযোগ্য। আমি বুঝতে ভুল করেছিলাম। আলী দু চোখ খুশিতে ঝলমল করে উঠল। থাপ্পড় খেয়ে বকা শুনলেও লাভের লাভ তো তারই হলো। বাবার মাথা থেকে বিয়ের চিন্তা তো দূর করা গেল। মন্ত্রী সুলাইমান লক্ষ্য করলেন আলীর মুখে আনন্দিত ভাব। তিনি বড় বিরক্ত হয়ে বললেন, জ্ঞানহীন বলে সরে গেলেন আলীর সম্মুখ থেকে। বের হয়ে গেলেন নিবাসের বাইরে। আলী মারোয়ার দিকে তাকালো। মারোয়ার পাশেই নামিরা দাঁড়ানো ছিল। আলী তাকাতে নামিরা চলে গেল ওখান থেকে। আলী অবাক হলো, মেয়েটা রাগ করেছে নাকি? তার উপর সে মারোয়ার দিকে তাকালো আবার। মারোয়া? মারোয়াও তাকে আশ্চর্য করে দিয়ে চলে গেল তার ডাককে উপেক্ষা করে। আলী যার পরনাই অবাক। কোথায় সে ফিরে আসে সবাই আনন্দ উচ্ছ্বাসে ভাসবে।
তা নয়, উল্টো সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সে মায়ের দিকে তাকালো। আপনিও কি বাকিদের মতো করবেন? ফের এমন করলে নিবাসে তোমার সব রকম আহার বন্ধ করে দেব। মা হ্যাঁসেও চলে গেলেন। এসব অবলোকন করে আলীর ইচ্ছে করছে আবারও পালিয়ে যেতে। কেন যে এত তাড়াতাড়ি ফিরে এলো? আরও কটা দিন পর ফেরা উচিত ছিল। এখনই ফিরে নিজের গুরুত্ব কমিয়ে ফেলেছে হয়তো। লোকমুখে একটা খবর ক্রমাগত ব্যাপ্তি লাভ করেছে, আর সেটা হলো পদ্ম সরোবরের খুনি ধরা পড়েছে। এটার থেকেও বেশি আগ্রহান্বিত খবর হলো সেই খুনিটা নাকি গোয়েন্দা আলতান। কথাটা শুনে শিউরে উঠছে রাজ্যবাসীরা। কেউ কেউ তো এটা মানতেই পারল না, উল্টো খবরদাতাকে বকঝকা করলো। কিন্তু সময় যতই বাড়তে লাগলো, এটার ব্যাপ্তি এত হলো যে সবার মনে ঘটনাটা সত্য এমন এক বিশ্বাস সৃষ্টি হলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বহুল মানুষের মাঝে জানাজানি হয়ে গেল এই ঘটনা। সর্বত্র নিন্দার ঝড়। রাজপ্রাসাদের সম্মুখে পৌঁছাতে ভিড় হলো। তারা গোয়েন্দা আলতানের প্রতি ঘৃণা ছাড়ছে ও তার যথাযথ শাস্তি কামনা করছে। মেয়ে হারানো পরিবারগুলো শোকে কাতর হয়ে কান্নাকাটি জুড়ে বসেছে। রাজা ও অন্যান্য রাজ সদস্যরা মহাবিপাকে পড়ল। রাজা চেয়েছিলেন খবরটা জনসাধারণের থেকে গোপন রাখতে। খবরটা ছড়ল কিভাবে? বন্দিশালায় আলতান ভালো নেই। বন্দিশালার অন্য বান্দিরা তাকে নিয়ে বলাবলি করছে, খুব বাজে মন্তব্য করছে। এসব শুনে রাগ নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু তার প্রতিবাদেরও যে কোনো ভাষা নেই। নামিরার প্রতি তীব্র রাগ হচ্ছে। কেবল ওই মেয়েটার জন্যই আজ এমন হলো। মেয়েটাকে যদি নিশানা না করতো, আর সেই রাতে যদি ওসব না ঘটাতো, তবে তাকে আজ এখানে থাকতে হতো না। কে ওই মেয়েটা? যতটুকু সে জানে তাতে নামিরা আজারার গরিব ঘরের একজন সাধারণ মেয়ে বই কি আর কিছুই না। কিন্তু এমন একজন মেয়ের পক্ষে ওইভাবে লড়াই করা কি সম্ভব? একদমই নয়। তাহলে কে ওই নামিরা? তাদের জানার বাইরেও কি মেয়েটার অন্য কোনো পরিচয় আছে? মেয়েটা কি অন্য রাজ্য থেকে পাঠানো কোনো গুপ্তচর? যেই হোক না কেন, ওর ভীষণ নির্মমভাবে মৃত্যু ঘটুক। মনে মনে এটাই আলতানের প্রার্থনা। সে বুঝতে পারেনি ওমর তাকে এতটা সন্দেহ করেছে। নামিরা রাতের ঘটনা কাউকে বলবে ও অস্ত্রটা দেখাতে পারে। এর সঙ্গে সে হামজালার নিবাসে এক ভিত্তার সাহায্যে হামজালার অস্ত্রটা নিয়েছিল এবং সেটা ওমরকে দেখিয়ে অনেকটাই নিশ্চিন্তে ছিল। কিন্তু তবু যে ওমর এসব করবে তা তার ধারণাতেও ছিল না। গোয়েন্দা এসেছে বন্দিশালায় আলতানকে জিজ্ঞাসাবাদ করতে। শাহিরের সেরা গোয়েন্দা হয়ে কিনা আজ অন্য গোয়েন্দার কাছে জবাবদিহি করতে হবে। কি ভীষণ লজ্জাজনক ঘটনা। এ আর সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী। আর একমাত্র কয়েকটা হৃৎপিণ্ড উৎসর্গ করা বাকি ছিল। এরপরে সে অতি প্রকৃত শক্তির অধিকারী হতো, আর সব মানুষ থাকতো তার বশে। অথচ কিনা রাগে চিৎকার করতে ইচ্ছে করছে আলতানের। গোয়েন্দার সাথে কথা আছে ওমরেরও। ওমরকে এখানে একদম সহ্য করতে পারছে না সে। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে আলতানের বয়ান বিধিলিপ্ত করা হলো। আলতান একবারও অস্বীকার করার চেষ্টা করেনি। যা যা জিজ্ঞেস করেছে সব কিছু স্পষ্ট জবাব দিয়েছে। সে একজন গোয়েন্দা। অপরাধীদের মতো মিনমিনের স্বভাবে তাকে মানায় না। আলতান গোয়েন্দাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিল। কবে থেকে সে এটা করেছে, কেন করেছে, কোত্থেকে সে এই ব্যাপারটা সম্পর্কে অবগত হলো, সব কিছু। তবে সে যে এই রাজ্যের প্রতিটা মানুষকে নিজ কথায় প্রচালিত করতে চেয়েছে, এমনকি রাজাকেও এটা গোপন রাখলো। ইনাল নামক এক রাজ্য ভ্রমণ করতে গিয়েছিল আলতান। রাজ্যটা শাহির থেকে অনেক দূরে অবস্থিত। সেখানে গিয়ে এক সাধকের সাথে পরিচয় হয়েছিল তার। সেই সাধকের সাথে আলোচনার মাধ্যমে সে এই পন্থা সম্পর্কে জানতে পারে। সেই সাধক যেমন যেমন বলেছিল তাকে, সে শুধু সেই অনুসারে কাজ করছিল। ওমর একটা কথাও বলেনি জিজ্ঞাসাবাদের সময়, কেবল শুনছিল। গোয়েন্দারা চলে যাবার পরই সে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলো, তাকিয়ে রইল আলতানের দিকে। দুজোড়া চোখ একে অপরকে দেখলো কেবল, কিন্তু কিছু বলল না। হাত জোর করে রাজা ইজলালের সামনে দাঁড়িয়ে আছেন সেনাপতি ওসামা। ছেলের শাস্তি মওকুফের জন্য মিনতি করছেন। রাজা ইজলাল নিজেও চাইছেন না আলতান শাস্তি পাক, কিন্তু তিনি উপায়হীন। হতাশ কণ্ঠে বলেন, আমি নিজেও চাই না ওসামা আলতানের শাস্তি হোক, কিন্তু আমার কি করার আছে বলো? আলতান নিজের অপরাধ স্বীকার করেছে। রাজ্যের বাসিন্দারাও জেনে গেছে ঘটনাটা। যদি এখন আমি আলতানকে শাস্তি না দিই, রাজ্যের মানুষ আমার নিন্দা করবে। আমি বাঁচানোর চেষ্টা করতাম যদি আলতান স্বীকার না করত, কিন্তু ওর স্বীকার করায় আর কোনো উপায় নেই, বেঁচে নেই। সেনাপতি ওসামার চোখ থেকে অশ্রু ঝরল। প্রিয় ছেলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না তিনি। হৃদয়ে দহন হচ্ছে। ছেলের কষ্টে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। তিনি কেঁদে কেঁদে বলেন, আমার আলতান এমন করতে পারে না।
নিশ্চয় কেউ ওকে এমন করতে বাধ্য করেছে। ওই সাধক নিশ্চয় ওকে বশ করেছিল। ও যা করেছে তা হয়তো ওই সাধকের প্ররোচনায়। দয়া করে ওকে মৃত্যুদণ্ড দেবেন না মহারাজ। রাজা ইজলাল অসহায় ভঙ্গিতে নিঃশ্বাস ত্যাগ করে বলেন, আমিও মনে করি আলতার নিজের স্বাভাবিক চিন্তন দ্বারা এগুলো করেনি, কিন্তু কিছু করার নেই ওসামা। আলতান অন্যায় করেছে, জানাজানি হয়ে গেছে চারিদিকে। ওকে শাস্তি দিতে হবে। আমি নিন্দার সম্মুখে পড়তে চাই না, ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। ওসামার কান্না আরো গভীর হলো। রাজা ইজলাল ওসামাকে এত ভেঙে পড়তে দেখে বলেন, একে সামলা ওসামা, নিয়তি মানতেই হবে। ভালো যে আলতা নিজ থেকে উল্লেখ করেছে ওর পরিবারের অন্য কেউ এসব সম্পর্কে জানতো না, কেউ জড়িত না। নয়তো বিধান তো এমন ছিল ওর সাথে তোমার পুরো পরিবারকেও শাস্তি পেতে হতো। সেনাপতি ওসামা মাথা নত রেখে বলেন, যেখানে আমার ছেলে মৃত্যুদণ্ড পাবে এর চেয়ে বড় শাস্তি আমার জন্য আর কি আছে মহারাজ? মাথা তুলে তাকালেন এবার সেনাপতি ওসামা। দীর্ঘকাল ধরে এই রাজ্যের জন্য এত খাটার পরেও এই রাজ্যের বিধান আমার হৃদয় পিষ্ট করতে একবার ছাড় দিল না। রাজ্যের সেরা গোয়েন্দা যে কিনা রাজ্যের জন্য এত এত কিছু করলো, রাজ্যের আইন তার মৃত্যুদণ্ড এড়াতে পারলো না। এটা আমি আমার স্মরণে রাখবো যতদিন বেঁচে থাকবো। অভিমান করো না ওসামা। ক্ষমা করবেন মহারাজ, আমি এখন এখান থেকে যেতে চাই। হ্যাঁ যাও, তুমি চাইলে তোমার নিবাসেও চলে যেতে পারো, তোমার বিশ্রাম প্রয়োজন। সেনাপতি ওসামা বের হয়ে গেলেন রাজা ইজলালের কক্ষ থেকে। প্রাসাদ থেকে চলে যাবেন এখন, তবে যাওয়ার আগে একবার দেখা করবেন আলতানের সাথে। তিনি আলতানকে সব কিছু স্বীকার করতে নিষেধ করেছিলেন, তবু কেন আলতান সব স্বীকার করলো? একজন গোয়েন্দা হয়ে নির্বোধের মতো কাজ কিভাবে করলো সে? ওসামা ভেবেছিল অন্য একজনকে তিনি পদ্ম সরোবরের খনি হিসেবে জবানবন্দি দিতে বাধ্য করবে, কিন্তু তিনি এই ব্যবস্থা করার আগে আলতান সবটা এলোমেলো করে দিল। কি করবেন এবার তিনি? কিভাবে বাঁচাবেন ছেলেকে? শেষ বিকেলের আলস্য রোদ খেলা করছে অলিন্দে। অলিন্দের এক পাশে রয়েছে দোল খাওয়ার একটি আসন। নামিরা সেটাতে বসে আছে, ভাবনায় ডুবে আছে সে। মাটির পাত্রে লাগানো ফুলের গাছে লাল সাদা নীল রঙের ফুল ফুটেছে, সেগুলোর সুবাস ভেসে বেড়াচ্ছে বাতাসে। নামিরা মামা সুলাইমান ও মামি হাসের কথা শুনে তাদের কক্ষের সম্মুখ অতিক্রম করে যাওয়ার সময় মামা সুলাইমান বলছিলেন, গোয়েন্দা আলতানকে বন্দি করা হয়েছে, কারণ সে নাকি পদ্ম সরোবরের খুনি। নামিরাও এমনটা ধারণা করেছিল, কিন্তু ধারণা মিলে যাওয়ায় খুশি হওয়ার বদলে বেজার হলো সে। রাজ্যের সেরা গোয়েন্দা নাকি একজন খুনি, এটা খুব বড় একটা কলঙ্ক রাজ্যের জন্য। শুনেছে দ্বিতীয় রাজকুমারী বন্দি করেছে তাকে। কেমন প্রমাণ পেল সে, যার জন্য একদম বন্দি করে ফেল? গোয়েন্দা আলতানের নিবাস তল্লাশি করার কথা ছিল, সেখানে কি তবে এমন কিছু পাওয়া গেছে যে সেটা গোয়েন্দা আলতানকে অপরাধী নির্দেশ করে? দ্বিতীয় রাজকুমার তো এরপর আর এলো না কিছু জানাতে। সে কি কষ্টে আছে? মারোয়া বলেছিল প্রথম রাজকুমার নাকি একটা হিংস্র পশুর শিকার হয়েছে। সহোদর ভাই আহত ও চাচাতো ভাই মৃত্যুর মুখে, এই দুই মিলে কি তার হৃদয় ব্যতীত? অলিন্দের কারোর পদধ্বনি শ্রবণ হলো, সেই ধ্বনি অনুসরণ করলো নামিরা। আলীকে দেখতে পেল। আলী কি জানে আলতানের ঘটনা সম্পর্কে? আলী নামিরার কাছাকাছি এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমার উপর রাগ করেছো? এটাই তো স্বাভাবিক। কেন আমার সাথে বিয়ের কথা শুনেই ওভাবে পালালেন আপনি? আমার সাথে কথা বলতে পারতেন, আমরা দুজন মিলে মামা সুলাইমানকে বোঝাতে পারতাম, কিন্তু আপনি চলে গেলেন, আমি অপমানিত হলাম। দুঃখিত, আমি আসলে ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে বিয়ে করতে রাজি। ভুল ভেবেছিলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই ভুল ভাবনা আপনার। নামিরা আলীর সাথে কথা বলে বুঝতে পারলো আলী আলতানের ব্যাপারটা সম্পর্কে জানে না, কিন্তু এতক্ষণে তো জেনে যাওয়ার কথা। মামা সুলাইমান না জানালেও বাইরে বের হলে অবশ্যই জানার কথা। সে কি তবে আজ নিবাস থেকে বের হয়নি? নামিরা বলল, আপনি ওই ব্যাপারটা সম্পর্কে জানেন না ভাই আলী। কোন ব্যাপার? কোনো ব্যাপার নয় বলে উঠে দাঁড়ালো নামিরা। আলতানের কথাটা না জানিয়ে অলিন্দ থেকে চলে গেল সে। আলী পিছন থেকে জিজ্ঞেস করো, কি এমন রেগেই থাকবে আমার সাথে? নামিরা সে প্রশ্নের উত্তর দিল না। আলী মনে আঘাত পেল, এভাবে তাকে এড়িয়ে চলার কোনো মানে হয়? সে নামিরার বসে থাকা আসনটি দখল করে বসলো, ভাবতে লাগলো নামিরা কোন ব্যাপার জানার সম্পর্কে প্রশ্ন করেছিল তা নিয়ে। কোনো ব্যাপার রয়েছে তার অজানা, মাত্র একদিন ছিল না নিবাসে। এর মধ্যে কি ঘটলো? অলিন্দ থেকে আলীর চোখ পড়ল হঠাৎ উঠানে, দেখতে পেল মারোয়া উঠান রয়েছে, ফুল তুলছে গাছ থেকে। সে ডাকলো, মারোয়া। মারোয়া প্রথম ডাকে তার দিকে তাকালো। আলী বলল, এখানে এসো। আমার কাজ আছে। যখন আমি ডাকবো তখন সব কিছুর চেয়ে আমার ডাকই গুরুত্বপূর্ণ। আসতে বলেছে, এসো। মারোয়া কয়েক মিনিট পরে অলিন্দের আলীর সামনে এসে দাঁড়ালো।
আলী মারওয়াকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, কেমন আছো? আশঙ্কিক এমন প্রশ্নে একটু হকচকিয়ে গেল মারওয়া। বলল, আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে আমি আসার আগ পর্যন্ত কেমন ছিলে? উত্তরটা ভালো লাগলো না আলী। সে জানে মেয়েটা মিথ্যা বলছে। সে রাগ করে বলল, না, ভালো ছিলে না, তুমি মিথ্যে বলছো। ভালো ছিলাম না, বোন নামিরার জন্য খারাপ লাগছিল। বোন তোহফা তাকে অনেক কথা শুনিয়েছে। আপনি চলে যাওয়াতেই হয়েছে এইসব। আপনার ওভাবে চলে যাওয়াটা একদমই ঠিক হয়নি। বোন নামিরা কষ্ট পেয়েছে, অপমানিত হয়েছে। কেন করলেন আপনি ওরকমটা? কেন চলে গেলেন? কেন গিয়েছি জানতে চাও? শান্ত স্বরে বলল আলী। তার দু চোখে গহন। মারওয়া উপস্থিত হলো হঠাৎ। বুঝতে পারলো এভাবে প্রশ্ন করে ভুল করেছে। বলল, না, জানতে চাই না। বলে মারওয়া যাওয়ার জন্য অন্যদিকে ঘুরল। আলী দাঁড়িয়ে গিয়ে এক হাত টেনে ধরল মারওয়ার বুকের ভিতরটা ধক করে উঠল। কপালে চিন্তার কুঞ্চন। আলী পড়ল, জেনে যাও, জানাটাই ভালো। নামিরাকে বিয়ে করব না বলেই পালিয়েছি, কারণ আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব বলে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। মেয়েটা যখন আমাদের নিবাসে এসেছিল তার অনেকটা সময় পর আমার হঠাৎ মনে হলো হয়তো আব্বুজান আম্মি এর সাথেই আমার বিয়ে দেবে ভবিষ্যতে। তাই আমার মাঝে ওই মেয়ের জন্য অনুভূতি তেমনভাবে সৃষ্টি হয়েছিল। এতগুলো বছর ধরে যাকে সেই অনুভূতির জায়গাটা দিয়েছি সেখানে অন্য কাউকে কিভাবে হস্তক্ষেপ করতে দেওয়া যায়? মারওয়ার হৃদস্পন্দনে দ্রুততা বাড়ছে। এই কথাগুলো সে একদমই শুনতে চায়নি আলীর থেকে। যদিও কথাগুলোই কোনো স্পষ্টতা নেই, তবুও মারওয়া বুঝলো কোন মেয়ের কথা বলছে আলী এবং সে মেয়ের প্রতি তার অনুভূতি কেমন। মারওয়া হাত ছাড়িয়ে নিল। আলী দিকে ফিরে তাকিয়ে বলল, দেয়া যায় যখন অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেওয়াটাই শ্রেয় হয়। আমি দেব না। নিজের কাছে নিজের করা এই প্রতিজ্ঞা আমি কখনোই ভুলবো না। তুমিও ভুলে যেও না যে আলী এমন কিছু প্রতিজ্ঞা করেছে। আমি এসব মনে রাখতে চাই না ভাই আলী, আপনিও ভুলে যান। ভুলে যাওয়াটাই ভালো। বলে দ্রুত পায়ে অলিন্দ ত্যাগ করলো মারওয়া। আলী শূন্য পথে তাকিয়ে থেকে বলল, হৃদয়ের ব্যাপার স্যাপারগুলো এভাবেই কি ভোলা যায় মারওয়া?